আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে হার্ডম্যাথ চ্যাপ্টার 14। ইট মিনস প্রোবাবিলিটি। এই চ্যাপ্টারটা থেকে ঢাকা বোর্ড 25 সালে যে সিকিউরটা সিলেক্ট হয়েছিল, এই সিকিউরটা নিয়ে একটু কথা বলবো। আমাদের ক নম্বর কোশ্চেনে বলা আছে যে একটা নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করা হলে জোড় সংখ্যা এবং ফোর দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। ইট মিনস আমাদের এখানে দুইটা কন্ডিশন স্যাটিসফাইড হতে হবে। এক নম্বর কন্ডিশন, জোড় সংখ্যা হতে হবে এবং ওই জোড় সংখ্যাগুলোর মধ্যে যেটা ফোর দ্বারা বিভাজ্য, যেই সংখ্যাটা শুধুমাত্র ফোর দ্বারা বিভাজ্য, ইট মিনস ফোর দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, আমরা শুধুমাত্র ওই সংখ্যাগুলোকে চুজ করতে পারবো। ইট মিনস আমাকে এই দুইটা কন্ডিশনে স্যাটিসফাইড করতে হবে, সেটাই হবে আমাদের রেজাল্ট। এখন আসো, আমরা যদি এটা করতে চাই, আমরা সবাই জানি যে আমি যদি একটা ডাইস, ইট মিনস একটা ছক্কাকে যদি আমরা নিক্ষেপ করি, সেখানে টোটাল 6টা ঘটনা ঘটতে পারে। ইট মিনস হয়তোবা 1 উঠতে পারে, অথবা 2 উঠতে পারে, অথবা 3 উঠতে পারে, অথবা 4 উঠতে পারে, অথবা 5, অথবা 6। এই 6টা ঘটনার যে কোনো একটা ঘটতে পারে। তাহলে আমি বলতে পারি সম্ভাব্য মোট রেজাল্ট হচ্ছে আমার কাছে 6টা। ইট মিনস 1 থেকে 6 পর্যন্ত এই 6টার যে কোনো একটা উঠবে। কিন্তু আমাদেরকে বলেছে, ইট মিনস আমরা যেটা চাই সেটা চাই আমরা জোড় সংখ্যা, আমরা চাই জোড় সংখ্যা। ইট মিনস এই 6টার মধ্যে আমি সব রেজাল্ট চাই না, আমি চাই শুধুমাত্র যেগুলো জোড় সেগুলো। আমি চাই হয় 2 উঠুক, নচেত 4 উঠুক, অথবা 6 উঠুক। এটা ছিল আমাদের প্রথম কন্ডিশন, এই তিনটার যে কোনো একটা উঠুক। ইট মিনস আমি এটা বলতে পারি আমি যে রেজাল্ট চাই, ইট মিনস আমার অনুকূল যে ফলাফল, সেই ফলাফল 2, 4, 6 এই তিনটার যে কোনো একটা উঠুক, এটা আমি চাই। কিন্তু এখানে আরো একটা কন্ডিশন দেয়া আছে যে শুধু তুমি জোড় সংখ্যাগুলোই নিতে পারবা না, ওই জোড় সংখ্যাগুলোর মধ্যে যেটা 4 দ্বারা বিভাজ্য, তুমি শুধুমাত্র ওইটাই চুজ করতে হবে। তাহলে আমি চেক করব যে এই তিনটার মধ্যে 4 দ্বারা কাকে ভাগ করলে বিভাজ্য হয়। ইট মিনস কোনো ভাগশেষ থাকবে না, মানে মিলে যাবে। তাহলে আমরা জানি যে এখানে যদি আমরা 4 কে ভাগ করি 4 দ্বারা, তাহলে শুধুমাত্র এটাই নিঃশেষে বিভাজ্য হবে, কোনো ভাগশেষ থাকবে না। তার মানে আমরা বলতে পারি আমরা যেই রেজাল্টটা চাই, ইট মিনস আমাদের অনুকূল ফলাফলটা হচ্ছে একটা, সেটা হচ্ছে আমাদের 4। তার মানে আমরা বলতে পারি অনুকূল ফলাফল হচ্ছে 1, আর সমগ্র, ইট মিনস মোট সম্ভাব্য ফলাফল হচ্ছে কয়টা? 6টা। কারণ আমরা এই সূত্র শিখে এসেছি যে কোনো কিছুর প্রবাবিলিটি বের করার ফর্মুলাটা হচ্ছে উপরে থাকবে অনুকূল ফলাফল, ইট মিনস আমি যেটা চাই, আর নিচে থাকবে সম্ভাব্য সকল ফলাফলগুলো। তাহলে আমরা কিন্তু আনসারটা পেয়ে গেছি, আমাদের আনসারটা হবে 1/6। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তাহলে আমরা যে কাজটা করব সেটা লিখবো যে প্রবাবিলিটি অফ জোড় সংখ্যা, প্রবাবিলিটি অফ জোড় সংখ্যা এবং 4 দ্বারা বিভাজ্য সংখ্যা, 4 দ্বারা বিভাজ্য সংখ্যা, বিভাজ্য সংখ্যা আমাদের অনুকূল ফলাফল ছিল একটা, আমাদের অনুকূল ফলাফলটা থাকবে উপরে, এবং মোট যে রেজাল্টটা, ইট মিনস সম্ভাব্য যতগুলো রেজাল্ট আছে সকল রেজাল্ট গুলো আমাদের থাকবে হচ্ছে নিচে। আমাদের সম্ভাব্য সকল রেজাল্ট এটা ছিল আমাদের 6। তাহলে এটাই হচ্ছে আমাদের ক নম্বরের আনসার। তাহলে আমরা ডাইরেক্ট লিখে দিব যে প্রবাবিলিটি অফ জোড় সংখ্যা এবং 4 দ্বারা বিভাজ্য সংখ্যা এটা হচ্ছে 1/6। উপরে থাকবে অনুকূল ফলাফল আর নিচে থাকবে সমগ্র ফলাফল। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এটা ছিল অ্যাকচুয়ালি ক নং অঙ্কের সমাধান। আমরা যদি এবার খ নম্বর অঙ্কের সমাধানটা করতে চাই, আমাদের খ নম্বর অঙ্কে বলা আছে
যে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে ছক্কায় জোড় সংখ্যা এবং মধ্যে একই ফলাফল পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। আমাদের এই খ নম্বর অঙ্কের সমাধানটা করার জন্য আমাদের যে ইনফরমেশনটা হেল্প করবে সেটা হচ্ছে এই যে 2 নম্বর যে উদ্দীপকে যে ইনফরমেশনটা দেওয়া আছে এই ইনফরমেশনটা। তবে আমরা প্রিভিয়াস যে বেসিক লেকচার ছিল সেই লেকচারটায় আমরা একটা শর্টকাট শিখে এসেছিলাম। শর্টকাটটা ছিল এরকম যে এম সংখ্যক ছক্কা এবং এন সংখ্যক মুদ্রা একত্রে নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে সংখ্যা হবে 6 এর পর m ইনটু ছিল 2 এর পর m। আমি যেখানে বলেছিলাম যে মূর্ধর জন্য আমাদের বেস হবে 6 আর m এর পরিচয় হচ্ছে ছক্কার সংখ্যা। এটা ছিল আমাদের m এর পরিচয়। আর মূর্ধর জন্য বেস হবে 2 আর যেখানে n এর পরিচয় ছিল মুদ্রার সংখ্যা। এটা আমরা প্রিভিয়াস ক্লাসে শিখে এসেছিলাম। তাহলে আমরা এই কেসের জন্য যেহেতু প্রথমে ছক্কা নিক্ষেপ করা হয়েছে, বেস ধরলাম 6, যেহেতু এখানে ছক্কা হচ্ছে আমাদের একটা, তাহলে m এর মান হবে হচ্ছে 1। আর এখানে মধ্যর জন্য বেস ধরলাম 2, যেহেতু মধ্য নিক্ষেপ করা হচ্ছে দুইটা, তার মানে মধ্য সংখ্যা হচ্ছে 2। ইট মিনস এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের রেজাল্ট হবে 24। তার মানে আমরা আগে থেকে বলে দিতে পারি যে এই কেসের জন্য আমাদের নমুনা বিন্দুর সংখ্যা হবে টোটালি 24টা। তাহলে এখন আসো একটা নিরপেক্ষ ছক্কা। ইট মিনস প্রথমে আমি ছক্কাকে নিক্ষেপ করেছি, আর আমরা সবাই জানি যদি আমরা একটা ছক্কা নিক্ষেপ করি তাহলে সেখানে আমাদের টোটাল রেজাল্ট পেতে পারি 6টা। ইট মিনস 1, তারপর হচ্ছে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, এই 6টার যে কোনো একটা। ইট মিনস আমার মোট রেজাল্ট হতে পারে 6টা। তাহলে এই ছক্কা নিক্ষেপ করার জন্য আমরা পেতে পারি 1, পেতে পারি আমরা 2, পেতে পারি আমরা 3, পেতে পারি হচ্ছে আমরা 4, পেতে পারি আমরা 5, পেতে পারি আমরা 6। এটা হচ্ছে আমাদের ছক্কা নিক্ষেপের জন্য মোট রেজাল্ট। এখন দেখো ছক্কার সাথে সাথে আবার নিরপেক্ষ দুইটা মধ্য নিক্ষেপ করা হয়েছে। যারা আমার প্রিভিয়াস লেকচারটা দেখছো সেখানে বলেছিলাম যে এই ছক্কার যে 6টা আমি রেজাল্ট পেয়েছি, যেহেতু ছক্কার পরে আমি একসাথে দুইটা মধ্য নিক্ষেপ করেছি, এই জন্য যে অন পাওয়া শর্তে, ইট মিনস ছক্কার জন্য যখন আমি অন পেয়েছিলাম, এই অন পাওয়া শর্তে এভাবেও চিন্তা করতে পারো, বা সোজা বাংলা ভাষা যে এই অনকে একটা মুদ্রার মতো চিন্তা করবা, কারণ আমি ছক্কা নিক্ষেপের পরে আমি যেটা নিক্ষেপ করছি সেটা হচ্ছে মুদ্রা। এই জন্য এটাকে একটা মুদ্রার মতো চিন্তা করবা। তো এটা যদি একটা মুদ্রা হয় তাহলে মুদ্রার জন্য আমরা কি পেতে পারি, এই মুদ্রাকে নিক্ষেপ করলে আমরা হেড অথবা টেল, এই দুইটার যে কোনো একটা পেতে পারি, হেড অথবা টেল। ঠিক সেম আমরা যদি টুর জন্য চিন্তা করি, এটাকেও যদি একটা মুদ্রার মতো চিন্তা করি, তাহলে এটার জন্য আমরা কি পেতে পারি, হেড অথবা টেল। সেম এখানে আমরা পেতে পারি হেড অথবা টেল। এরকম এখানেও হেড পেতে পারি, টেল, এখানেও হেড অথবা টেল, এখানেও হেড অথবা টেল। এখন একটু খেয়াল করে দেখো, এখানে যে কেসটা আমরা বললাম এই কেসটা কিন্তু মধ্যটাকে একবার নিক্ষেপের জন্য আমরা বললাম, বাট মধ্যটাকে নিক্ষেপ করা হয়েছে কয়বার, 2বার। ইট মিনস এই দুইটা নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপ করা হয়েছে। তা এটা হচ্ছে প্রথম নিরপেক্ষ মুদ্রার জন্য। কারণ আমরা যদি দ্বিতীয় নিরপেক্ষ মুদ্রার জন্য চিন্তা করি তখন ওই একইভাবে এইটাকে আবার একটা মুদ্রার মতো চিন্তা করবা।
ইট মিনস এইচটাকেও একটা মুদ্রার মতো চিন্তা করবা, টেলটাকেও একটা মুদ্রার মতো চিন্তা করবো। তাহলে এইচ পাওয়া শর্তে আমরা আবার এখানে দ্বিতীয়বারের জন্য আমরা কি পাইতে পারি, আবার হেড অথবা টেল। সেম এখানে আমরা পেতে পারি হেড অথবা টেল। ইট মিনস সোজা এইভাবেই মাথায় রাখবা, যেটা একটা মুদ্রা, এই মুদ্রার জন্য আবার পাইতে পারি হেড টেল, আবার এটাকেও একটা মুদ্রার মতো চিন্তা করবা, হেড টেল। ঠিক সিমিলারলি এটাকেও যদি আমরা মুদ্রার মতো চিন্তা করি, এরকম একটা কেস পাবো। এটাকেও যদি মুদ্রার মতো চিন্তা করি, এরকম একটা কেস পাবো। ঠিক সেম 3-এর জন্য পাবো, 4-এর জন্য পাবো, 5-এর জন্য পাবো, 6-এর জন্য পাবো। এখন আমরা যদি নমুনা যে ক্ষেত্রটা আছে সেটা যদি তৈরি করতে চাই, তাহলে নমুনা ক্ষেত্রটা হবে নমুনা ক্ষেত্র সমান সমান, এটার জন্য লিখতে পারি 1H 1H, আবার লিখতে পারি 1HT 1HT, আবার লিখতে পারি 1TH 1TH, তারপরে 1TT 1TT। পরেরটার আমি এভাবে দেখাচ্ছি না, বুঝতেই পারছো পরেরটা কি হবে। 2HH 2HH, তারপর হবে 2HT, তারপর হবে 2TH, তারপর হবে 2TT। ঠিক সেম 3-এর জন্য কি হবে 3HH, তারপর হবে 3HT, তারপর হবে 3TH, তারপর হবে 3TT। তারপরে বুঝতেই পারছো 4-এর জন্য আবার হবে 4HH, তারপর হবে 4HT, তারপর হবে 4TH, তারপর হবে 4TT। ঠিক সেম 5-এর জন্য হবে 5HH, 5HT, তারপর হবে 5TH, তারপর হবে 5TT। 6 সেম 6-এর জন্য 6HH, তারপর 6HT, তারপরে 6TH, তারপরে 6TT। ব্যাস আমাদের এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। এই আমাদের নমুনা ক্ষেত্রটা তৈরি করা হয়ে গেল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। আমরা নমুনা বিন্দু 24টা পেয়ে গেছি। এখন আমরা যে প্রবাবিলিটিটা চাই তো লিখে ফেললাম। প্রবাবিলিটি অফ কি চাই, জোড় সংখ্যা। লিখে ফেললাম জোড় সংখ্যা, জোড় সংখ্যা এবং মুদ্রায় একই ফলাফল, মুদ্রায় একই ফলাফল, একই ফলাফল। এটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিবা। এখন আসো আমাদের প্রথম কন্ডিশনটা হচ্ছে জোড় সংখ্যা, ছক্কা জোড় সংখ্যা। দেখো এখানকার যে 1 সেটা কিন্তু ছক্কার জন্য রেজাল্ট, আর যে এইচ আমরা যে দুইটা নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপ করেছিলাম একসাথে, এটা হচ্ছে প্রথম নিরপেক্ষ মুদ্রার ক্ষেত্রে রেজাল্ট। আর এই যে দ্বিতীয় এইচটা আছে এটা হচ্ছে দ্বিতীয় নিরপেক্ষ মুদ্রার জন্য রেজাল্ট। তাহলে আমাদের বলছে ছক্কায় জোড়, তাই ছক্কায় জোড় কোথায় কোথায় আছে? ছক্কায় জোড় আছে আমাদের 2 এর ক্ষেত্রে, আর 4 এর ক্ষেত্রে, আর হলো 6 এর ক্ষেত্রে। ইট মিনস ছক্কায় জোড় আছে এই ক্ষেত্রে, 4 এর ক্ষেত্রে, তারপরে 6 এর ক্ষেত্রে। কিন্তু কন্ডিশন তো একটা ফিল আপ করলেই হবে না, আমাকে কন্ডিশন দুইটাই ফিল আপ করতে হবে। ছক্কায় জোড় হইতে হবে এবং মুদ্রায় কিন্তু একই ফলাফল হইতে হবে। যেমন এখানে ছক্কায় জোড় আছে এবং মুদ্রায় দেখো একই ফলাফল আছে। প্রথম মুদ্রার জন্য এইচ, দ্বিতীয় মুদ্রার জন্য কিন্তু এইচ, তার মানে একই ফলাফলটা আছে আমার এখানে। ইট মিন ছক্কার জন্য জোড় এবং মুদ্রার জন্য একই ফলাফল, সেটা কোথায় আছে? এখানে আছে। প্রথম মুদ্রার জন্য এইচ, দ্বিতীয় মুদ্রার জন্য এইচ। ইট মিনস এখানে যে দুইটা কন্ডিশন হচ্ছে এটা এখানে এটার জন্য স্যাটিসফাইড, বাট এখানে কিন্তু একটা স্যাটিসফাইড না, এটাই আবার স্যাটিসফাইড। এই যে 2TT।
আমরা ছক্কার জন্য জোর পাইলাম, প্রথম মুদ্রার জন্য টি, দ্বিতীয় মুদ্রার জন্য টি। ইট মিনস মুদ্রায় একই ফলাফল পেয়ে গেলাম। ঠিক সেম 4 এর জন্য এটা স্যাটিসফাইড, এটা স্যাটিসফাইড। 6 এর জন্য এটা স্যাটিসফাইড এবং এটা স্যাটিসফাইড। তার মানে আমরা দেখতেছি আমরা যে রেজাল্টটা চাই, ইট মিনস আমাদের অনুকূল ফলাফল হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আমরা বলতে পারি 6 ডিভাইডেড বাই, আর মোট ফলাফল কয়টা আছে এখানে, মোট নমুনা বিন্দু আছে 24টা। ওই 24টা নমুনা বিন্দুই হচ্ছে আমাদের মোট ফলাফল, তার মানে 24। এখন যদি এটা একটু কাটাকাটি করি তাহলে আসবে হচ্ছে 6 1 jar 6, মানে 6 1 6, 4 6 24, ইট মিনস 1/4। এটাই হচ্ছে আমাদের উত্তর। এটাই ছিল অ্যাকচুয়ালি আমাদের খ নম্বর যে অঙ্কটা, সেই খ নম্বর অঙ্কের সমাধান। এখন যদি আমরা ঘ নম্বর অঙ্কের সমাধানটা দেখতে চাই, বলা আছে যদি সেট এ হতে একটা নম্বর পছন্দ করা হয়, ইট মিনস আমাদের এ সেটটা কোথায় দেয়া আছে, এই যে উদ্দীপকে 1 নম্বর যে উদ্দীপকটা সেখানে দেয়া আছে। আগে আমরা এ সেটের যে উপাদানগুলো হয় সেই উপাদানগুলো একটু বের করে নিই। আমাদের উদ্দীপকটা দেয়া আছে, ইট মিনস সেটটা দেয়া আছে এ সেট ইকুয়াল হচ্ছে x belongs to n such that 6 এর চেয়ে বড় এবং 36 এর চেয়ে ছোট অথবা সমান। আমরা এখানে কন্ডিশনটা দেখব x এর উপরে কি কি কন্ডিশন আছে। প্রথম কন্ডিশনটা x এর উপরে, যে x আমাদের স্বাভাবিক সংখ্যা হতে হবে। এখন আমরা জানি স্বাভাবিক সংখ্যা আমাদের আনলিমিটেড আছে, যেমন 1 2 3 4 5 6 7 8 9 এরকম ডট 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 ডট, ইট মিনস আনলিমিটেড। কিন্তু এখানে x এর উপরে আরেকটা কন্ডিশন দেয়া আছে, আমরা ওই সব স্বাভাবিক সংখ্যাগুলোই চুজ করতে পারবো যারা 6 এর চাইতে বড় এবং 36 এর চাইতে ছোট অথবা 36 এর সমান। ইট মিনস আমি 7 থেকে 36 পর্যন্ত চুজ করতে পারবো, কারণ 6 এর চাইতে বড় হইতে হবে এবং 36 এর সমান অথবা 36 এর চাইতে ছোট। 36 এর সমান মানে কি, আমি 36 কেও নিতে পারবো। তো আমরা বলতে পারি এ সেটের উপাদান তাহলে কারা কারা হবে। এ সেটের উপাদান হবে 7 থেকে স্টার্ট হবে, 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36, আমাদের 36 পর্যন্তই ছিল। ইট মিনস এখানে টোটাল 30টা উপাদান আছে, তার মানে এই সেটের উপাদান হচ্ছে মোট 30টা। এখন তারা বলছে সেট এ হতে, ইট মিনস আমাদের যে এ সেটটা আছে এই এ সেট হতে একটা নম্বর পছন্দ করা হয়। ইট মিনস আমি এখান থেকে যে কোনো একটা নম্বর, হতে পারে সেটা 7, হতে পারে সেটা 8, অথবা সেটা হতে পারে 9 অথবা 10, এরকম টোটাল এই 30টা উপাদানের মধ্য থেকে বা 30টা সংখ্যার মধ্য থেকে যে কোনো একটা সংখ্যাকে আমি চুজ করব। তার মানে আমি কিন্তু একটা রেজাল্ট আমি অটোমেটিক পেয়ে গেছি যে সমগ্র সম্ভাব্য ফলাফল হবে 30টা, কারণ এখানে মোট সংখ্যা আছে 30টা। এই 30টা থেকে আমি যে কোনো একটা সংখ্যাকে পছন্দ করব, চুজ করব, যে কোনো একটা সংখ্যাকে আমি উঠাবো যেহেতু আমাদের এখানে বলে নাই, জাস্ট আমরা এখান থেকে যে কোনো একটা সংখ্যা চুজ করব। সেটা আমরা 30 ভাবে করতে পারি, হয় 7 কে অথবা 8 কে অথবা 9 কে। তার মানে আমি বলতে পারি মোট ফলাফল হচ্ছে মোট 30টা। তবে দেখাও যে নম্বরটি জোড় এবং 5 ধারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। ইট মিনস আমি এখান থেকে যে নম্বরটাই চুজ করব না কেন, ওই নম্বরটা দুইটা কন্ডিশনের উপর বেস করে চুজ করা লাগবে। 1 নম্বর, নম্বরটা জোড় হইতে হবে। শুধু জোড় হলেই চলবে না, ওই জোড়গুলোর মধ্য থেকে যেই সংখ্যাটা 5 ধারা বিভাজ্য হবে ওর যে প্রবাবিলিটি সেটা আমাকে বের করতে হচ্ছে। তার মানে আমি প্রথমত যেটা চিন্তা করব যে এই সংখ্যাগুলোর মধ্যে জোড় কারা আছে। আমরা দেখতেই পাচ্ছি যেখানে জোড় আছে 7, তারপরে সরি 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 8, তারপরে 10 12 14 16 18 20 22 24
26, 28, 30, 32, 34, 36। কিন্তু এই জোড় সংখ্যাগুলোর মধ্য থেকে যারা শুধুমাত্র 5 ধারা বিভাজ্য তাদেরকে আমি চুজ করতে পারবো। ইট মিনস এখানে আমাদের জোড় সংখ্যা হচ্ছে কয়টা? যদি 30টা হয় অবশ্যই এখানে 15টা জোড় সংখ্যা আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। আমাদের 7 কিন্তু জোড় সংখ্যা না, যদিও এটা মিস্টেক করে ফেলেছি। এই জোড় সংখ্যাগুলোর মধ্যে যেটা 5 ধারা বিভাজ্য সেটাকে আমরা চুজ করতে পারবো। কারণ আমরা সবাই জানি কোন সংখ্যার একক স্থানে 0 এবং 5 থাকলে ওই সংখ্যাটা 5 ধারা বিভাজ্য হয়। তার মানে আমরা বলতে পারি যে এই 15টার মধ্যে 5 ধারা বিভাজ্য সংখ্যা কে? 5 ধারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 10, তারপরে হচ্ছে আমাদের 20, তারপরে হচ্ছে আমাদের 30। ইট মিনস 5 ধারা বিভাজ্য সংখ্যা হচ্ছে আমাদের 3টা, এবং 5 ধারা বিভাজ্য অন্যদিকে তারা আবার জোড় সংখ্যা। ইট মিনস আমাদের এই দুইটা কন্ডিশনই স্যাটিসফাইড। তা আমরা বলতে পারি আমরা যেটা চাই আমাদের অনুকূলে ফলাফল হচ্ছে টোটাল 3টা, 1টা 2টা 3টা, কারণ আমাদের এই দুইটা কন্ডিশনে স্যাটিসফাইড করতে হবে। 1 নম্বর জোড় হইতে হবে, 2 নম্বর ওই জোড়গুলোর মধ্যে ওইগুলোই আমি চুজ করতে পারবো যেগুলো 5 ধারা বিভাজ্য। তার মানে আমরা বলতে পারি আমাদের অনুকূল ফলাফল মানে যে ফলাফলটা আমরা চাই সেটা হচ্ছে 3টা, 1টা 2টা 3টা, আর মোট ফলাফল হচ্ছে 30টা। তো আমরা এটা লিখবো যে প্রবাবিলিটি অফ জোড় সংখ্যা এবং 5 ধারা বিভাজ্য সংখ্যা কত হবে? আমাদের অনুকূল ফলাফল ছিল 3 আর মোট ফলাফল হচ্ছে 30। একটা কেস আমরা পেয়ে গেছি। এখন এখানে আবার বলছে সম্ভাবনা বিভাজ্য হওয়ার সম্ভাবনা সংখ্যাটি মৌলিক হওয়ার সম্ভাবনার চেয়ে কম হবে। তার মানে এখন আমাদের আবার বের করতে হবে যে মৌলিক হওয়ার সম্ভাবনা কয়টা। দেখো এখানে আমার টোটাল মোট ফলাফল হচ্ছে 30টা। এই 30টার মধ্যে আমরা চাই যে মৌলিক হবে, ইট মিনস মৌলিক সংখ্যা হবে। শুধুমাত্র ওইগুলো কি চুজ করতে পারবো যারা মৌলিক সংখ্যা হবে। প্রশ্ন হচ্ছে মৌলিক সংখ্যা কি। মনে করো এখানে আমি একটা সংখ্যা লিখলাম 2 আর একটা লিখলাম 4। আমি যদি বলি 2 গুণনীয়ক কয়টা, তোমরা অবশ্যই বলবা 2 গুণনীয়ক হচ্ছে 1 এবং সে নিজে। বাট 4 এর গুণনীয়ক হচ্ছে 1 into 4 equal 4, 2 into 2 equal 4. ইট মিনস এর গুণনীয়ক হচ্ছে 1 2 4। আমরা দেখতে পাচ্ছি এখানে 1 এবং সে নিজে ছাড়া এর আর কোনো গুণনীয়ক নেই। মাথায় রাখবা যেসব সংখ্যার 1 এবং ওই সংখ্যাটা ছাড়া আর কোনো গুণনীয়ক নাই তাহলে সেটাকে বলা হয় মৌলিক সংখ্যা। বাট যেসব সংখ্যার 1 এবং ওই সংখ্যাটা ছাড়া অন্তত কমপক্ষে একটা গুণনীয়ক থাকবে সেটাকে আর মৌলিক সংখ্যা বলা যাবে না, সেটাকে বলতে হবে যৌগিক সংখ্যা। আবার কথাটা বলছি, যেসব সংখ্যার 1 এবং সে নিজে ছাড়া তার আর কোনো গুণনীয়ক নাই সেই সংখ্যাগুলোকে বলি আমরা মৌলিক সংখ্যা। আর যেসব সংখ্যার 1 এবং ওই সংখ্যাটা ছাড়া অন্তত কমপক্ষে একটা গুণনীয়ক থাকবে সেটাকে আমরা বলি যৌগিক সংখ্যা। তাহলে এখন আমরা চুজ করব যে এই 30টার মধ্যে মৌলিক সংখ্যা কারা কারা। তো আমরা দেখতে পাচ্ছি 7 একটা মৌলিক সংখ্যা, 11 একটা মৌলিক সংখ্যা, 13 একটা মৌলিক সংখ্যা, 17 একটা মৌলিক সংখ্যা, 19 একটা মৌলিক সংখ্যা, তারপরে 23 একটা মৌলিক সংখ্যা, তারপরে 29 একটা মৌলিক সংখ্যা, 31 একটা মৌলিক সংখ্যা। তাহলে মনে হয় যে আমার চুজ করা হয়েছে। দেখি কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, তারপর হচ্ছে 6টা, তারপরে 7টা, তারপর হচ্ছে 8টা। তার মানে আমি কিন্তু মৌলিক সংখ্যা পেয়ে গেছি। তাহলে আমরা লিখবো প্রবাবিলিটি অফ মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা যেটা সেটা আমরা পেয়ে গেছি। আমাদের অনুকূল ফলাফল হচ্ছে 8টা কারণ আমরা মৌলিক সংখ্যা চাই, আর মোট ফলাফল হচ্ছে আমাদের 30টা। এখন দেখো এটার হর হচ্ছে 30, এটার হর হচ্ছে 30। মাথায় রাখবে সমহর বিশিষ্ট ভগ্নাংশের
যার লব ছোট ওই ভগ্নাংশটা ছোট। সমহর বিশিষ্ট ভগ্নাংশের যার লব ছোট ওই হরটা ছোট। তাহলে আমরা বলতে পারি 3 বাই, যেহেতু যেহেতু 3/30 এটা হচ্ছে ছোট কার চাইতে 8/30। তার মানে আমি সোজা বাংলা ভাষায় বলতে পারি যে জোড় সংখ্যা এবং পাঁচ ধারা বিভাজ্য সংখ্যা হওয়ার যে সম্ভাবনা সেটা মৌলিক সংখ্যা হওয়ার যে সম্ভাবনা তার চেয়ে ছোট বা কম। তাহলে এই কথাটা আমরা লিখে দিব যে অতএব নম্বরটি জোড় এবং পাঁচ ধারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা সংখ্যাটি মৌলিক হওয়ার সম্ভাবনার চেয়ে কম। অতএব নম্বরটি নম্বরটি জোড় এবং পাঁচ ধারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা পাঁচ ধারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা বিভাজ্য হওয়ার সম্ভাবনা সম্ভাবনা সংখ্যাটি মৌলিক হওয়ার সংখ্যাটি সংখ্যাটি মৌলিক হওয়ার মৌলিক হওয়ার হওয়ার সম্ভাবনার চেয়ে কম। লিখে দিলাম, দেখানো হলো। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। যদি তোমাদের মানে একটু উপকারে আসে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।